ওয়েলকাম টু অথর্ব ক্র্যাক কম্পিটিশন। সবাই কেমন আছো? প্রত্যেককে স্বাগত জানাই আমার চ্যানেলে। আজকে যে ডিসকাশন হচ্ছে ভারতবর্ষের ভাইসরয় এবং গভর্নর জেনারেলদের আমলে যে সমস্ত ইম্পর্টেন্ট কিছু ঘটনাগুলি ঘটেছে, সেই সমস্ত ঘটনাগুলি আমরা এখানে এই ভিডিও লেকচারের মাধ্যমে ডিসকাশন করবো। এটা হচ্ছে পার্ট নম্বর 2, পার্ট 2। তো সরি, এটা হচ্ছে পার্ট 1, একদম ফার্স্ট পার্ট করছি। আমরা একদম রবার্ট ক্লাইভ থেকে শুরু করবো, 1947-এর পরে মাউন্ট ব্যাটেন পর্যন্ত ডিসকাশন করবো। এটা হচ্ছে ইতিহাসের যে সমস্ত ঘটনাগুলি ছিল ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে রিভিশনের সব থেকে ভালো মাধ্যম। ঠিক আছে, অনেক সময় হচ্ছে গভর্নর জেনারেল তুলে দিয়ে দেয় যে তার সময় কোন ঘটনাগুলি নিম্নলিখিত কোনটা ঘটেছিল, বা ঘটনা দিয়ে বলবে নিম্নলিখিত কোন গভর্নর জেনারেলের সময় এই ঘটনাটা ঘটেছিল। তো এই ধরনের কোয়েশ্চেন কিন্তু আমাদের প্রচুর আসে, এবং হচ্ছে হিস্ট্রি, পুরো হিস্ট্রিটা রিভিশন করারও কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ মাধ্যম। চলো তাহলে ফার্স্ট শুরু করি রবার্ট ক্লাইভ দিয়ে। আমরা জানি রবার্ট ক্লাইভ 1757 সালে যখন নাকি ব্রিটিশদের প্রথম ভারতবর্ষে যখন নাকি প্রথম তাদের ভিত্তি স্থাপন করা হচ্ছিল 1757 সালে 23শে জুন তারিখে পলাশী যুদ্ধের মাধ্যমে। সেই সময় কে ছিলেন? না, রবার্ট ক্লাইভই ছিলেন। তো রবার্ট ক্লাইভই ইস্ট ইন্ডিয়া কোম্পানির ভিত্তি স্থাপন করে দিয়ে গেছিলেন পলাশী যুদ্ধের মাধ্যমে। ঠিক আছে, তো তার সময় নিজামতি আইন প্রবর্তন হয়েছিল। ঠিক আছে, এবং দ্বৈত শাসন ব্যবস্থা, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, খুব যায় পরীক্ষাতে, ভীষণই গুরুত্বপূর্ণ এটা, যে দ্বৈত শাসন ব্যবস্থা কে শুরু করেছিলেন বা প্রবর্তন করেছিলেন। দ্বৈত শাসন ব্যবস্থা যখন চালু করছিলেন তখন বাংলার নবাব ছিলেন নজম উদ্দৌলা। ওকে, মনে থাকবে, নজম উদ্দৌলা। রবার্ট ক্লাইভের পরবর্তীতে আসে হচ্ছে ভ্যান্সিটাট। ভ্যান্সিটাটের সময় দুটো গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছিল, দুটো। ঠিক আছে, দুটোই পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। একটা হচ্ছে রক্তহীন বিপ্লব হয়েছিল। কি বললাম নাম? রক্তহীন বিপ্লব। কিরকম জিনিসটা? জিনিসটা হচ্ছে রক্তহীন বিপ্লব মানে কোনো যুদ্ধ নয়, অস্ত্র চালানো নয়, গোলাবারুদ নয়, রক্তক্ষয় হয়নি, কিচ্ছু হয়নি, শুধু একজন নবাবের পরিবর্তে অন্য নবাব সিংহাসনে বসেছিল। যখন পলাশীর যুদ্ধ হয়, নবাব সিরাজউদ্দৌলার মৃত্যু ঘটে, তারপরে মীর কাসিম সিংহাসনে বসে, মীর জাফর সিংহাসনে বসেছিল। মীর জাফর 1757 সাল থেকে 60 পর্যন্ত, 60 পর্যন্ত তিনি সিংহাসনে ছিলেন। এবার 60 আস্তে আস্তে তিনি বুঝতে পেরে গেছিলেন যে ব্রিটিশদের আসল চরিত্র বা হচ্ছে মানে মনের উদ্দেশ্য কি ছিল। তখন তিনি ব্রিটিশদের বেড়াজাল থেকে মুক্ত হওয়ার চেষ্টা করছিলেন, এবং আহ, এর এর ব্রিটিশদের বিরুদ্ধে তিনি অন্য ইউরোপীয়দের সাথে চক্রান্ত করে, মানে ব্রিটিশদের দৃষ্টিভঙ্গি থেকে চক্রান্ত করে তিনি ব্রিটিশদের মানে কি বলে, তাদের যে পরাধীনতা, সেই পরাধীনতা থেকে বিচ্ছিন্ন হওয়ার চেষ্টা করছিলেন। তো এই খবর ভ্যান্সিডেটের কাছে ছিল। ভ্যান্সিডেট কি করেছে? চুপচাপ কি করেছে? মীর জাফরকে সরিয়ে তার জামাতা মীর কাসিমকে সিংহাসনে বসিয়ে দেয়। তো নবাব পরিবর্তন হলো, কিন্তু রক্তক্ষয় হলো না। এই ঘটনাটাকে বলা হয় রক্তহীন বিপ্লব। ঠিক আছে, তো এটা ভ্যান্সিডাটের সময় হয়েছিল, এবং ভ্যান্সিডাটের সময় মীর কাসিমের সাথে ইংরেজদের যুদ্ধ হয়, বক্সারের যুদ্ধ, ওই অক্টোবর সময় নাগাদ, অক্টোবর। ঠিক আছে, হ্যাঁ, 22শে অক্টোবর ছিল সময়টা, 22শে অক্টোবর 1764 সাল। সালটা মনে রাখবে, ভীষণ ইম্পর্টেন্ট, 1764। আর এই সময় যে ব্রিটিশ জেনারেল ছিল, নাম হচ্ছে হেক্টর মুনরো। মনে রাখবে, হেক্টর মুনরো, ইম্পর্টেন্ট নেম কিন্তু। ঠিক আছে, তিনি লড়াই করেছিলেন ব্রিটিশদের হয়ে, এবং হচ্ছে মীর কাসিম এবং অযোধ্যার নবাব সুজাউদ্দিন এবং হচ্ছে মুঘল সম্রাট, তিনজন, এই মিলিত তিন বাহিনীকে পরাস্ত করেছিল হচ্ছে ব্রিটিশ এই হেক্টর মুনরোর বাহিনী। ঠিক আছে, মনে থাকবে এই ঘটনা। ভ্যান্সিটাটের পরবর্তীতে আসে হচ্ছে কার্টিয়ার। ভ্যান্সিটাটের পরবর্তীতে আসে হচ্ছে কার্টিয়ারের সময় একটাই সব থেকে গুরুত্বপূর্ণ ঘটনা, সেটা হচ্ছে 76-এর মন্বন্তর। ঠিক আছে, আমরা জানি ছোটবেলা থেকে আমরা পড়ে এসেছি কি ভয়ানক ছিল সেই 76-এর মন্বন্তর। সালটা ছিল 1770 সাল, 1770 সালে হয়েছিল এটা ঘটনাটা। ঠিক আছে, কেন হয় না, তোমার 1757 সাল থেকে 70 পর্যন্ত, এই যে দীর্ঘ সময়টা, এই দীর্ঘ সময়কালে যত ব্রিটিশ অফিসিয়ালসরা ছিল ইস্ট ইন্ডিয়া কোম্পানি, তারা চেয়েছিল পুরোপুরি বাংলাকে একেবারে শোষণ করে নিতে। বাংলার যে সমস্ত তোমার কি বলে, এগ্রিকালচার মানে হচ্ছে কৃষি জমি, তারপরে হচ্ছে তোমার শিল্প, এই শিল্প কৃষি জমি এগুলো প্রায় নিঃশেষ করে ফেলেছিল তারা। এবং ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে যেটা, কৃষি বানান হচ্ছে বাংলার যে রাজকোষাগার, সেই রাজকোষাগারটা তাদের হাতে চলে আসে। ঠিক আছে, নবাবের যে রাজকোষাগার, সেই রাজকোষাগার থেকে সমস্ত টাকা পয়সা ধন সম্পত্তি যত ছিল, যেগুলো হচ্ছে প্রজাদের উদ্দেশ্যে খরচ করতেন নবাব, সেই প্রজার কাজে ব্যবহৃত বা বাংলার মানুষের জন্য ব্যবহৃত যে রাজকোষাগার, যে সম্পত্তি, সেগুলো সব তারা নিজস্ব ব্যক্তি স্বার্থে লুটপাট চালিয়েছে। এবং ভারতের কৃষি জমিগুলো একেবারে শুষ্ক হয়ে পড়ে জলসেচের অভাবে। শিল্পগুলি প্রচুর পরিমাণে করের বোঝা চাপানোর ফলে শিল্পগুলি খেতে শুরু করে, এবং যখন কৃষি জমি মার খাবে আর বাংলা পুরোপুরি যে উর্বর জমি, সেই উর্বরতা হারিয়ে ফেলে, এবং হচ্ছে বাংলায় ফসলের অভাব দেখা দেয়, ধান চাষের অভাব দেখা দেয়, এবং হচ্ছে ধীরে ধীরে খাদ্যের অভাব দেখা দেয়, এবং খাদ্যের অভাবে পুরো সারা বাংলা জুড়ে মন্বন্তর সৃষ্টি হয়। এটি ছিল 1770 সাল, এবং হচ্ছে ইংরাজির 1176, সেই জন্য 1176 বঙ্গাব্দে হয়েছিল বলে এই জন্য এটাকে বলা হয় তোমার 76-এর মন্বন্তর। সেটা সময়টা ছিল হচ্ছে কাটিয়ারের সময়। ঠিক আছে, পরবর্তীতে আসা হচ্ছে ওয়ারেন হেস্টিংস, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, খুবই গুরুত্বপূর্ণ। প্রথম দিকের যে সমস্ত গভর্নর জেনারেল ছিলেন, তার মধ্যে প্রথম যে ইম্পর্টেন্ট নাম, তার নাম হচ্ছে ওয়ারেন হেস্টিংস। সময়টা মনে রাখবে, 1773 সালে থেকে 1785 সাল পর্যন্ত তিনি তার শাসনকাল চালিয়ে গেছেন। ঠিক আছে, তিনি হচ্ছেন লাস্ট গভর্নর অফ বেঙ্গল এবং প্রথম গভর্নর জেনারেল অফ বেঙ্গল। কি ব্যাপারটা, এটা অনেকেরই কনফিউশন থাকে, আমি ব্যাপারটা ক্লিয়ার করার চেষ্টা করছি, দেখো ভালো করে বুঝবে। সময়টা ছিল 1773। 1773-এ ইংল্যান্ড থেকে
ব্রিটেন থেকে একটি অ্যাক্ট পাস হয়, একটার নাম হচ্ছে রেগুলেটিং অ্যাক্ট, ঠিক আছে। প্রধানমন্ত্রী লর্ড নর্থ তিনি এটাকে পাস করিয়েছিলেন। রেগুলেটিং অ্যাক্টে বলা ছিল যে ইস্ট ইন্ডিয়া কোম্পানি পুরোপুরি যে বাংলাকে ক্যাপচার করে নিয়েছে, তো এতে তারা পুরো পরিমাণে খুশি হয়ে গেছে, ঠিক আছে। তো খুশি হয়েছে কোথায়? ইস্ট ইন্ডিয়া কোম্পানি প্রথম ধাবা কোথায় বসেছিল? কলকাতাতে, ক্যালকাটাতে, ঠিক আছে। ওকে, ক্যালকাটাতে করেছিল। তো ক্যালকাটা মানে হচ্ছে বেঙ্গল। তো বেঙ্গলে তাদের প্রথম যে সমস্ত যে প্রথম যে তোমার আধিপত্য বিস্তার করেছিল, তো তাই কলকাতায় হচ্ছে মেন ঘাঁটি, প্রধান ঘাঁটি হচ্ছে বাংলা বা বেঙ্গল প্রভিন্স। তাই বাংলার যে গভর্নর ছিলেন, সেই বাংলার গভর্নরকে গভর্নরের যে ক্ষমতা তার থেকে আরো অনেক বেশি বেশি ক্ষমতা প্রদান করা হয় এবং পদটাকে অনেক বেশি ক্ষমতা দিয়ে পদটাকে নাম পরিবর্তন করা হয়। এখন তিনি গভর্নর বেঙ্গল নন, তিনি হচ্ছে গভর্নর জেনারেল অফ বেঙ্গল, ঠিক আছে। এবং তার আন্ডারেই, তার অধীনেই বাকি যে দুটো ছিল, মাদ্রাজ এবং হচ্ছে তোমার কি বলে বম্বে, এই দুটোকেও কিন্তু যুক্ত করে দেওয়া হয়, ঠিক আছে। তাহলে এখন বাংলার গভর্নর হয়ে যায় বাংলার মানে গভর্নর জেনারেল অফ বেঙ্গল, এবং বাকি যে দুটো ছিল মাদ্রাজ এবং বম্বে তারই আন্ডারে নিয়ে আসা হয়, ঠিক আছে। তো এইটা ছিল হচ্ছে রেগুলেটিং অ্যাক্ট। আর প্রথম অ্যাক্ট অনুযায়ী গভর্নর জেনারেল হয়েছেন হচ্ছে বাংলার ওয়ারেন হেস্টিংস 1773 সাল, মনে রাখবে কিন্তু ইম্পর্টেন্ট কথা। নেক্সট হচ্ছে যখনই তিনি ক্ষমতা সম্প্রসারিত হয়ে যায়, ক্ষমতা পেয়ে যায় সমস্ত কিছু, তারপরে তিনি ভূমি রাজস্ব ব্যবস্থা তিনি গড়ে তোলেন, মানে সুগঠিত একটা ভূমি রাজস্ব ব্যবস্থা। মানে প্রজাদের থেকে যে করটা বা ট্যাক্সটা কালেক্ট হবে, সেই ট্যাক্সটা একটা ওয়েতে, একটা নির্দিষ্ট পথে কালেক্ট হবে, যাতে হচ্ছে এদিক ওদিক করে নয় ছয় না হয়ে যায় টাকাটা, সেই টাকাটা যাতে ইস্ট ইন্ডিয়া কোম্পানির হাতে আসে এবং সেটা যেন ব্রিটেনে প্রেরণ করতে পারে। সেই জন্য তিনি ট্যাক্স কালেক্ট করার জন্য একটা দপ্তর তৈরি করে, দপ্তরটার নাম হচ্ছে রাজস্ব বোর্ড, ঠিক আছে। রাজস্ব বোর্ড বা রেভিনিউ বোর্ড। এই রেভিনিউ বোর্ড স্থাপন করার প্রথম ব্যক্তি হচ্ছেন ওয়ারেন হেস্টিংস, এবং এই রেভিনিউটা কালেক্ট যে করতেন তাকে বলা হতো কালেক্টর। ওই জন্য কালেক্ট করতে বলে কালেক্টর, কি কালেক্ট করতো না, ট্যাক্স কালেক্ট করতো, ঠিক আছে। তো এই ব্যবস্থাটা কিন্তু এখনো ভারতবর্ষে রয়েছে, যে কালেক্টর পদটা, ঠিক আছে। আচ্ছা, তারপরে আরেকটি ইম্পর্টেন্ট ঘটনা হয়েছিল তার সালে, স্টার মার্ক, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে 1773 সালেই দস্তক প্রথা বাতিল হয়। তিনি দুটো জিনিস বাতিল করেছিলেন, একটা হচ্ছে দস্তক প্রথা, আরেকটা হচ্ছে দেখো একটু আগে আমি বলেছিলাম যে দ্বৈত শাসন ব্যবস্থা, যিনি হচ্ছে রবার্ট ক্লাইভ প্রবর্তন করেছিল, সেই দ্বৈত শাসন ব্যবস্থাটাকে তিনি বাদ দিয়েছিলেন। কি বাদ দিয়েছিলেন না, দ্বৈত শাসন ব্যবস্থা ব্যবস্থা তিনি বাদ করে দিয়েছিলেন, দুটো, দস্তক আর দ্বৈত শাসন ব্যবস্থা। এই সময়টা ছিল হচ্ছে 1772 সালে তিনি দ্বৈত শাসন ব্যবস্থা তুলে দেন, ঠিক আছে, মনে রাখবে ইম্পর্টেন্ট কথা। আচ্ছা, এই যে এটা লেখাই আছে, যাই হোক 1772 সালে দ্বৈত শাসন ব্যবস্থা তিনি তুলে দেন, ঠিক আছে, তুলে দেন। এবং হচ্ছে তার সময় ছিয়াত্তরের মন্বন্তরের ইতিহাস হচ্ছিল না, যে কাটিয়ারের সময়, এই যে কাটিয়ারের 76-এর মন্বন্তর হয়েছিল। তো এই ধরনের ঘটনা যেন আবার দ্বিতীয়বার না হয়। দেখো অ্যাকচুয়ালি কি এটা ভারতের বা বাংলার মানুষের প্রতি তিনি যে সহানুভূতিশীল ছিলেন তা নয়, কিন্তু দুর্ভিক্ষ হলে কি হতো, দুর্ভিক্ষ হলে হচ্ছে খরা দেখা দিত, উৎপাদন কমে যেত, এক কথায় উৎপাদন কমলে কি হবে, তোমার রাজস্ব আসবে না। সেই কারণের জন্যই তিনি 76-এর মন্বন্তরের মতো যাতে মন্বন্তর না আসে, ভারতের গ্রোথটা যেন, বাংলার গ্রোথটা যেন ঠিকঠাক থাকে এবং খুব হাই পরিমাণে যাতে ট্যাক্স যিনি কালেক্ট করতে পারেন, সেই জন্য তিনি মনে করেছিলেন যে দ্বৈত শাসন ব্যবস্থাটা কোনো প্রয়োজন নেই। তাই দ্বৈত শাসন ব্যবস্থা 1772 সালে তিনি এটা তুলে দেয়, ঠিক আছে। আচ্ছা, তাহলে কেন তুলে দেয় সেটারও কিন্তু কারণ বললাম আমি, মনে থাকবে। আচ্ছা, এরপরে তার আমলে খুব ইম্পর্টেন্ট একটা ঘটনা ঘটেছিল, সেটা হচ্ছে তোমার 1774 সাল, ঠিক আছে। 1774 সালে ভারতবর্ষে প্রথম ইম্পিরিয়াল কোর্ট চালু হয়েছিল, ইম্পিরিয়াল কোর্ট। এবার ভারতবর্ষের আগেকার রাজারা রুল করতো, ঠিক আছে। তো রাজারা রুল করার কারণে মানে রাজতন্ত্র রুল করতো, বা হচ্ছে নবাবরা বা মনে করো তোমার সুলতানরা, তারা রুল করতো এবং তাদের কাছেই শাসন ব্যবস্থা ছিল, তারাই তোমার যারা মনে করো অন্যায় করতো তাদেরকে শাস্তি দিত, এবং তারাই হচ্ছে সমস্ত কিছু ক্ষমতা তাদের কাছে ছিল, ঠিক আছে। তো ভারতবর্ষে কোনো কোর্ট বা জাস্টিস এরকম কোনো ছিল না, তোমার ব্যবস্থা ছিল না, বিচার ব্যবস্থা ছিল না। তো ব্রিটিশরা যখন ভারতবর্ষে প্রথম ভিত্তি স্থাপন করে এবং তাদের বাংলাতে প্রথম তাদের শাসন ব্যবস্থা শুরু করে, তখন ইংল্যান্ডের কায়দায় ব্রিটিশরা ব্রিটেনের কায়দায় ভারতবর্ষের সমস্ত ব্যবস্থাপনা নতুন নতুন করে চালু করছিল। তার মধ্যে একটা বলা হচ্ছে বিচার ব্যবস্থা, তার মধ্যে একটা বলা হচ্ছে তোমার বিচার ব্যবস্থা। সেই কারণে এই বিচার ব্যবস্থাটাকেও সুগঠিত করবার জন্য তিনি প্রথম ভারতবর্ষের সর্বপ্রথম সুউচ্চ আদালত স্থাপন করে। যেহেতু আগে কোনো আদালত ছিল না, সেই জন্য প্রথম সুউচ্চ আদালত বলে এটাকে সুপ্রিম কোর্টই বলা হয়। তো যা সুপ্রিম কোর্ট তাই ইম্পিরিয়াল কোর্ট। আচ্ছা, তাহলে এই জন্য যেহেতু ভারতবর্ষে প্রথম কোনো বিচার ব্যবস্থা ছিল না বা আদালত ছিল না, এইটাই প্রথম আদালত এবং হচ্ছে সর্বোচ্চ আদালত, সেই জন্য এইটাকে সুপ্রিম কোর্টেই দরজা দেওয়া হয়। তো এটাই হচ্ছে সুপ্রিম কোর্ট, কিন্তু অ্যাকচুয়াল তোমার অফিসিয়াল নাম ছিল ইম্পিরিয়াল কোর্ট, ঠিক আছে। তাহলে ইম্পিরিয়াল কোর্ট স্থাপিত হচ্ছে 1774 সালে, যেটিকে বলা হচ্ছে ভারতবর্ষের প্রথম সুপ্রিম কোর্ট, যার প্রথম বিচারপতি ছিল এলিজা ইম্পে, যার প্রথম বিচারপতি এলিজা ইম্পে, মনে থাকবে। আচ্ছা চলো, তাহলে তিনি রাজস্ব ব্যবস্থা চালু করলেন, রাজস্ব আদায় কিভাবে করে সেটা চালু করলেন, বিচার ব্যবস্থা মধ্যম চালু করলেন এবং পুলিশি ব্যবস্থা চালু করেছিলেন। আমি আগেই বললাম যে সমস্ত কিছু, এই যে বিচার ব্যবস্থা, তারপর হচ্ছে তোমার রাজস্ব কর ব্যবস্থা, পুলিশি ব্যবস্থা, সমস্ত কিছু নবাব দ্বারা চালিত হতো, কিন্তু এখন ব্রিটিশ দ্বারা চালিত হচ্ছে, সেই জন্য সমস্ত কিছু নতুন নতুন চালিত হচ্ছে। তাই হচ্ছে তোমার পুলিশি ব্যবস্থা তিনি চালু করেন। স্টার লাগাবে, ইম্পর্টেন্ট কিন্তু প্রশ্নটা, ঠিক আছে, যে ভারতবর্ষে কোন গভর্নর জেনারেল পুলিশি সিস্টেম বা পুলিশি ব্যবস্থা চালু করেছিল, ঠিক আছে। এই গেল। এবার আমরা যদি এগ্রিকালচার বা ট্যাক্সেশন সিস্টেমে আসি, ভারতের জমিগুলোকে বা ট্যাক্স বা রেভিনিউ আদায় করবার জন্য তিনি 1752 সালে পাঁচশালা বন্দোবস্ত চালু করেছিলেন। পাঁচশালা মানে 5 সাল, সাল মানে হচ্ছে কি, সাল মানে হচ্ছে বছর, ঠিক আছে। 5 বছরের জন্য একটি জমিকে কোনো একটা কারণে কাউকে শর্ত দেওয়া হলো, ঠিক আছে। তিনি 5 বছর থেকে ইয়ে করে সেখান থেকে যা রেভিনিউ আসবে, যা হচ্ছে তোমার আদায় হবে 5 বছরে, সেইটা তিনি ব্রিটিশদের হ্যান্ড ওভার করে দেবে, ঠিক আছে, ইংরেজের কাছে দিয়ে দেবে।
তোমার হচ্ছে এই রেভিনিউটা, এটা 5 বছরের জন্য, ঠিক আছে? তার মানে ওই জমিটার মালিকানা ওই ব্যক্তিটি 5 বছরের জন্য যা যা আয় হবে সমস্ত কিছু রেভিনিউ বা ট্যাক্স হিসাবে 5 বছরের জন্য তিনি তাকে ব্রিটিশকে দিয়ে দেবে। তো এটা ছিল 5 সালা বন্দোবস্ত। তারপরে তিনি একটু মেয়াদটাকে কমিয়ে দিলেন, 5 বছরকে কমিয়ে 1 সালা বন্দোবস্ত করা হলো, ঠিক আছে? 1 সালা বন্দোবস্ত মানে যে 1 বছরের জন্য, মানে সমস্ত কিছু একই থাকবে কিন্তু জমির যে সত্ত্বটা বা মালিকানাটা সেটা 1 বছরের জন্য থাকবে তার কাছে, এবং 1 বছরে যা রেভিনিউ হবে সেই পুরো টোটাল 1 বছরের রেভিনিউ ব্রিটিশ কালেক্ট করবে তার সেই ব্যক্তিটার কাছ থেকে। সেটা ছিল হচ্ছে 77। বুঝতেই পারছো 72 থেকে এটা কমপ্লিট হতে 5 বছর 77 চলে যায়, ঠিক আছে? 5 বছরের জন্য 72 থেকে 77 হয়ে যায়। তো 77 আর 5 সালাটাকে কন্টিনিউ করে না, এটাকে চেঞ্জ করে 1 সালা বন্দোবস্ত করে দেওয়া হয়, ঠিক আছে? আরেকটা যতগুলো পারো ইম্পর্টেন্ট স্টার লাগাও এই পয়েন্টটাকে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট। সেটা হচ্ছে 1784 সালে তার সময় পিটস ইন্ডিয়া অ্যাক্ট আসে, ঠিক আছে? পিটের ভারত শাসন আইন তার আমলেই আসে, পিটের ভারত শাসন আইন। তাহলে তার সময় দুটো আইন আসে, এক তো হচ্ছে যে রেগুলেটিং অ্যাক্ট 1773, আরেকটা হচ্ছে পিটের ভারত শাসন আইন 1784। ওকে, আচ্ছা 1784 সালে স্টার মার্ক আরেকটা ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য, সেটা হচ্ছে স্যার উইলিয়াম জোন্স। কে ছিলেন? স্যার উইলিয়াম জোন্স কলকাতাতে কলকাতা এশিয়াটিক সোসাইটি বা রয়্যাল এশিয়াটিক সোসাইটি স্থাপন করেন। রয়্যাল এশিয়াটিক সোসাইটি না জানি কতবার এসছে পরীক্ষাতে, সেটা সালটা মনে রাখবে 1784 কে করেছিলেন? উইলিয়াম জোন্স, এবং হচ্ছে এশিয়াটিক সোসাইটি বহুবার আসবে, যতদিন গভর্নমেন্ট জব এর চাকরি পরীক্ষা হবে ততদিন এই পরীক্ষা প্রশ্নটা এভারগ্রিন কোশ্চেন আসবেই আসবে। আচ্ছা তারই সময়ে একজন ব্রিটিশ ছিলেন, তার নাম হচ্ছে উইলকিনসন। তিনি হচ্ছেন গীতা সংস্কৃত থেকে ইংরেজিতে ট্রান্সলেট করেন। তাহলে গীতাকে ইংরেজিতে ট্রান্সলেট করেছিলেন হচ্ছে উইলকিন্স, এবং এই উইলকিন্সের গীতার যে বইটা পুস্তক আকারে যখন বেরিয়েছিল তার যে সূচনাটা, গীতার সূচনাটা সেটা লিখেছিলেন হচ্ছে এই উইলিয়াম জোন্স, ঠিক আছে? উইলিয়াম জোন্স লিখেছিলেন, মনে থাকবে। আচ্ছা চলো লাস্ট পয়েন্ট, সেটা হচ্ছে 1789 সালে তিনি কলকাতা মাদ্রাসা স্থাপন করেন। এইটাও গুরুত্বপূর্ণ পরীক্ষার জন্য, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। যতগুলো স্টার মার্ক করবে ততগুলি কম হবে এটার জন্য, ঠিক আছে? তাহলে ভারতের মাটিতে প্রথম যে মাদ্রাসা স্থাপিত হয়েছে সেটা হচ্ছে ওয়ারেন হেস্টিংস এর সময় কলকাতা মাদ্রাসা। তাহলে কলকাতা মাদ্রাসাই ফার্স্ট 1789। নেক্সট পয়েন্ট, পরে চলে আসছে হচ্ছে লর্ড কর্নওয়ালিস, ঠিক আছে? লর্ড কর্নওয়ালিস চলে আসছে। লর্ড কর্নওয়ালিসের সময় সব থেকে ইম্পর্টেন্ট যে ব্যাপারগুলো হয়েছিল তার মধ্যে, আচ্ছা তার সময়টা মনে রাখবে 86 সাল থেকে 93 সাল, 1793 সাল কর্নওয়ালিস। আচ্ছা এই সময় কি হয়? 1790 সালে তিনি 10 সালা ব্যবস্থা চালু করা যায়। ওই যে মনে করে দেখ 1 সালা বন্দোবস্ত, 1 সালা বন্দোবস্ত 1 বছরের জন্য। তিনি এটাকে বলে যে 1 বছরে একটা জমির কি আর বুঝতে পারবো উর্বরতা কি, তার থেকে কি রেভিনিউ আর কত পরিমাণ ট্যাক্স নেবো। তো একটু দীর্ঘ সময় দেওয়া হোক, যে জমিটা পাবে, যে জমিটা সত্ত্ব পাবে, যে জমিটা নিয়ে বাকি যে কৃষকদের চাষ করাবে এবং কৃষকরা তার থেকে যে বিক্রি বাট্টা করে যেই তোমার লাভবান যেই অর্থ লাভ করবে সেই অর্থ থেকে একটু সময় দেওয়া হোক 10 বছরে। তো মেয়াদটা তিনি বাড়িয়ে দিয়েছিলেন 10 সালা বন্দোবস্ত, কিন্তু এটা তিনি কন্টিনিউ করেনি। তার কারণ দেখো, যদি এটা কন্টিনিউ করতো 10 বছর মানে হচ্ছে 1800 সালে এটাকে গিয়ে শেষ হতো, কিন্তু এটা কন্টিনিউ না করেই তিনি এটাকেই 1900 কত সাল না 1993 সালে এটাকেই বানিয়ে দেওয়া হয় চিরস্থায়ী বন্দোবস্ত বা জমিদারি ব্যবস্থা বা সানসেট ল বা সূর্যাস্ত আইন। এই এতগুলো নাম, ঠিক আছে? তাহলে জমিদারি বন্দোবস্ত বা চিরস্থায়ী বন্দোবস্ত, চিরস্থায়ী বন্দোবস্তকেই বলা হয় পার্মানেন্ট সেটেলমেন্ট। পার্মানেন্ট পার্মানেন্ট সেটেলমেন্টস চালু করেছিল 1793 সাল, কোথায় না 3টে জায়গাতে, বেঙ্গল মানে বাংলা, বিহার অ্যান্ড ওড়িশা, ঠিক আছে? আচ্ছা এই এই যে আমরা যে ভিডিও লেকচারটা করছি, কভার করছি, এটা কিন্তু পুলিশ এক্সামের জন্য ভীষণ ইম্পর্টেন্ট। ওয়েস্ট বেঙ্গল পুলিশ বলো, হ্যাঁ, তারপরে কলকাতা পুলিশ বলো, আবগারি বলো, যত পুলিশের এক্সাম হয় আমাদের রাজ্যে, এবং হচ্ছে আমাদের রাজ্যের যে স্টেট এক্সামস গুলো হয় কিন্তু, যে মনে করো পিএসসি যে এক্সামগুলো কন্ডাক্ট করা হয়, এখান থেকে কোয়েশ্চেন্স কিন্তু আসবেই আসবে। মানে ইতিহাস পুরো যে আমাদের রিভিশন করার একমাত্র খুব ভালো মাধ্যম হচ্ছে এইটা, খুব দ্রুত, ঠিক আছে? তো চিরস্থায়ী বন্দোবস্ত, এবারে যেটাকে সূর্যাস্ত বা সানসেট ল কেন বলা হয়? তার কারণ যেই ব্যক্তি বা যেই জমিদার, যেই জমিদারকে যে তোমার জমির দায়িত্ব দেয়া হলো, জমিদার কাকে বলে? যে জমির দায়িত্বে থাকে। তো জমিদার কি করবে? তার কৃষককে দিয়ে, তার প্রজাকে দিয়ে যে চাষ করাবে, চাষ করানোর পরে ওই ফসলটা ফলিয়ে যে তোমার অর্থটা তিনি পেলেন, সেই অর্থের সামান্য মানে পার্সেন্ট নিজের কাছে রেখে বাকি কিছু ধার্য করা হতো। সেই ধার্যের ট্যাক্স বা রেভিনিউ সেটা কাকে প্রদান করা হতো? না ইংরেজকে দান করা হতো, এবং তার যে নির্ধারিত দিন, সেই নির্ধারিত দিনের শেষ হতে হতে সূর্য অস্ত যাওয়ার আগে আগে তাকে সেটা প্রবার ইয়ে করতেই হতো, হ্যান্ড ওভার করতেই হতো রেভিনিউটা। এই জন্য বলা হয় সূর্যাস্ত আইন বা সানসেট ল। ওকে, আচ্ছা তার সময় হয় হচ্ছে তোমার পুলিশি ব্যবস্থা আমূল সংস্কার করা হয়। তো পুলিশি ব্যবস্থাটা চালু করেছিল হেস্টিংস, কিন্তু একটু সংস্কার করে দিয়েছিল, পরিবর্তন করেছিল তিনি ওয়ারেন হেস্টিংস। আরেকটা জিনিস ইম্পর্টেন্ট মনে রাখবে, 1792 সালে হয় শ্রীরঙ্গপত্তমের সন্ধি। কার সাথে? আমরা জানি টিপু সুলতান কোথাকার ইয়ে ছিলেন, টিপু সুলতান ছিলেন মহীশূরের, ঠিক আছে? তো মহীশূরের সাথে ইংরেজদের 4টে যুদ্ধ হয়, 4টা। কি কি না, প্রথম ইঙ্গ মহীশূর যুদ্ধ, দ্বিতীয় ইঙ্গ মহীশূর যুদ্ধ, এবং 3 নম্বর যে ইঙ্গ মহীশূর যুদ্ধটা হয়েছিল সেইটা শেষ হয় হচ্ছে 92 সালে। আর এই 92 সালে টিপু চরমভাবে হেরে যায় এবং বাধ্য হয় টিপু সুলতান শ্রীরঙ্গপত্তমের সন্ধি স্বাক্ষর করতে। আর সেই সময়টাতে কিন্তু ছিল হচ্ছে বাংলার যে গভর্নর জেনারেল, তার নাম হচ্ছে লর্ড কর্নওয়ালিস, ঠিক আছে? তো লর্ড কর্নওয়ালিসের সময় শ্রীরঙ্গপত্তমের সন্ধি স্বাক্ষর করেন টিপু সুলতান, মনে থাকবে। নেক্সট হচ্ছে মনে রাখবো, এটা হচ্ছে তার আমলের সব থেকে ইম্পর্টেন্ট ব্যাপার, সেটা হচ্ছে তোমার সিভিল সার্ভিস। মানে একটা তো হচ্ছে যে তোমার কোথায় গেল
চিরস্থায়ী বন্দোবস্ত পরীক্ষায় আসে। আরেকটা হচ্ছে সিভিল সার্ভিস। তিনি সিভিল সার্ভিস প্রথা চালু করেছিলেন এবং এই জন্য তাকে বলা হয় ফাদার অফ ইন্ডিয়ান সিভিল সার্ভিস। দেখবে অনেকেই বলা হয় ব্রিটিশ গভর্নমেন্ট আমাদের জন্য দুটো জিনিস খুব ভালো ভালো রেখে গেছেন, একটা হচ্ছে রেল, একটা হচ্ছে সিভিল সার্ভিস। এই সিভিল সার্ভিসের যে চালু করেছিল সেটা হচ্ছে লর্ড কর্নওয়ালিস, মনে থাকবে তার সময় এটা চালু হয়েছিল। আর কেন তিনি সিভিল সার্ভিসটা চালু করলেন, তার কারণে ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতবর্ষে এখন রুল করছে, রুল এখন আর বিজনেস করছে, বিজনেস তো করতে এসেছিল কিন্তু এখন হচ্ছে সাথে সাথে শাসনও কিন্তু করছে। তাই শাসন করবার জন্য দরকার অনেক অফিসিয়ালস, মানে হচ্ছে অফিসার দরকার, যারা হচ্ছে তোমার অফিসার লেভেলে যে কাজগুলো করবে সারা ভারতবর্ষ জুড়ে, সেই অফিসারদের নিয়োগ করবে কিভাবে, ঠিক আছে? অফিসারদের নিয়োগ করতে গেলে যে ব্রিটিশ থেকে যে অফিসাররা আসবে বা তোমার কর্মচারীরা আসবে ইংল্যান্ড থেকে, তারা যদি মনে করো মুখ পরিচিত, মানে মুখে পরিচিত, হ্যাঁ এই লোকটা চলো আমার আত্মীয় হয়, একে নিযুক্ত করে দিলাম, তাহলে যে কোয়ালিটিটা সেই কোয়ালিটিটা তারা পাবে না, কাজের যে কোয়ালিটিটা, ঠিক আছে? তাই যোগ্য মানুষকে নিয়োগ করতে লাগবে। সেই জন্য যোগ্য মানুষকে নিয়োগ করার জন্য যে ব্যবস্থাটা চালু করেছিল ব্রিটিশ অফিসিয়াল নিযুক্ত করার জন্য, সেটাই হচ্ছে তোমার সিভিল সার্ভিস পদ্ধতির মাধ্যমে। ওকে, ওই জন্য তাকে ফাদার অফ ইন্ডিয়ান সিভিল সার্ভিস বা জনক বলা হয়, ঠিক আছে? আচ্ছা, আরেকটা কথা, বেনারসের সংস্কৃত কলেজ, স্টার মার্ক ইম্পর্টেন্ট, 1792 সালে জোনাথন ডানকান, বেনারসের সংস্কৃত কলেজ স্থাপন করেছিল। তো ভারতবর্ষের সংস্কৃত কলেজ স্থাপিত হয়েছে বেনারসে প্রথম, ঠিক আছে? আর সেটা জোনাথন ডানকানের হাত ধরে। এই যে জোনাথন ডানকান, তার নামটাও ভালো করে মনে রাখবে, জোনাথন ডানকান, কিন্তু সময়টা হচ্ছে 1792 কর্নওয়ালিসের সময়। ওকে, আচ্ছা, তিনি 4টি প্রদেশে ভ্রাম্যমাণ আদালত স্থাপন করেন, ঠিক আছে? শাসন এবং বিচার বিধি চালন করে। বিধি মানে কি? বিধি মানে হচ্ছে ল বলতে পারো, অ্যাক্ট বলতে পারো, রুল বলতে পারো, ঠিক আছে? যা ইচ্ছা বলো তুমি। তিনি দুটো ক্ষেত্রে, একটা হচ্ছে শাসন বিভাগ আর একটা হচ্ছে বিচার বিভাগ। আমি বললাম না আগে হচ্ছে তোমার নবাবরা রুল করতো, নবাব বা হচ্ছে তোমার কি নবাব বা হচ্ছে তোমার সুলতানরা রুল করতো, তো তারা হচ্ছে তাদের মতন করে তারা সমস্ত কিছু চালাতেন, ঠিক আছে? তাদের মতো করে। এবার ইংরেজরা আসার পরে ইংরেজদের মতন করে নিজেদের মতন করে চেঞ্জ করছে সমস্ত কিছু। তো শাসন বিভাগে কিছু রুল মানতে হবে, বিচার বিভাগে কিছু আইন মানতে হবে। সেই যে আইন আর রুলগুলো তিনি যে সেট করে দিয়েছিলেন এই লর্ড কর্নওয়ালিস, সেই জন্য তার এই সংকলনগুলোকে, আইনের যে তোমার এই যে সংকলনগুলো, সেটাকে বলা হয় কোড। কি কোড? না কর্নওয়ালিসের কোড, ঠিক আছে? তো কর্নওয়ালিস কোড তো অবশ্যই কর্নওয়ালিসে চালু করেছিল, কিন্তু কোন কোন ক্ষেত্রে? এই দুটো ক্ষেত্রে, শাসন বিভাগ আর বিচার বিভাগ, ঠিক আছে? নেক্সট, জন শোর আসে। জন শোর আসে হচ্ছে 93 থেকে 98 পর্যন্ত হয়, 93 থেকে 98 পর্যন্ত তার সময়কাল। তার সময় এমন ইম্পর্টেন্ট কিছু ঘটনা ঘটেনি, শুধু একটা ঘটনা ঘটেছিল, সেটা হচ্ছে চার্টার অ্যাক্ট। চার্টার অ্যাক্টকে বাংলায় বলা হচ্ছে তোমার সনদ আইন, সনদ আইন, ঠিক আছে? এটা কিরকম ব্যাপার? এইটা হচ্ছে দেখো, আহ হেস্টিংসের সময় 1773 সালে কি এসেছিল তোমার, কি বলে, রেগুলেটিং অ্যাক্ট। তারপরে এসেছিল হচ্ছে তোমার পিটস ইন্ডিয়া, এক সেকেন্ড দাঁড়াও, পিটস ইন্ডিয়া অ্যাক্ট আসছে হচ্ছে তোমার 1784 সালে, 1784 সাল। এবার 1784 এই যে অ্যাক্টগুলো আসছে কেন? এগুলোর কি কারণটা কি? কারণ হচ্ছে যে ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতে রুল করছে। এটা একটা কিন্তু কোম্পানি, কি কোম্পানি? এটা ট্রেডিং কোম্পানি, এটা বাণিজ্যিক কোম্পানি, ঠিক আছে? তো ব্রিটিশ ইংল্যান্ডে তো একটা সরকারও রয়েছে, একটা ইলেক্টেড গভর্নমেন্ট রয়েছে। তো গভর্নমেন্ট তো এখন ভারতবর্ষে রুল করছে না, করছে কে? করছে একটা কোম্পানি, ট্রেডিং কোম্পানি, সেটা হচ্ছে ইস্ট ইন্ডিয়া কোম্পানি। এবার হচ্ছে এই যে ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতবর্ষে শাসন করছে এখন, এখান থেকে প্রচুর পরিমাণে মুনাফা লাভ করছে, ট্যাক্স লাভ করছে। তো এই ট্যাক্সটা গভর্নমেন্টকে, মানে ব্রিটিশ গভর্নমেন্টকে, ইংল্যান্ডে ঠিকঠাক পৌঁছাচ্ছে তো, নাকি নিজেই একা খেয়ে নিচ্ছে সব, ঠিক আছে? তো এই জন্য এই যে ট্যাক্স যাতে ঠিকঠাক, রেভিনিউ যে ঠিকঠাক কালেক্ট হয়, এবং সেই কালেক্ট রেভিনিউ যাতে হচ্ছে তোমার সরকারের কাছে পৌঁছয়, মানে একটা কোম্পানি এত ক্ষমতা পেয়ে গেছে যে ইংরেজ সরকারের থেকেও বেশি ধনী হয়ে যাবে নাকি? তো সেই জন্য এই কোম্পানিটার ওপরে তার গভর্নমেন্টের যাতে একটা তোমার কি থাকে, একটা কর্তৃত্ব থাকে, বা একটা তোমার রুলস আর রেগুলেশনস থাকে। সেই রকমই মনে করো আমাদের দেশের একটা কোম্পানি রয়েছে, টাটা কোম্পানি। এবার টাটা কোম্পানি তো আমাদের দেশের কোম্পানি এটা, তো এই কোম্পানিটা যদি বাইরের দেশের করতে যায়, বাণিজ্য করতে যায়, তাকে তো আমাদের সরকার এবং সেই দেশের সরকারের রুলস আর রেগুলেশনস মানতে হবে। তো আমাদের সরকারের কিছু তো রুলস আর রেগুলেশন আছে রে বাবা। তো সেই জন্যই হচ্ছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এই কোম্পানিগুলোকে তার নিজের অধীনে রাখতে চেয়েছিল, আয়ত্তে রাখতে চেয়েছিল, যাতে এইখানে করাপশন না হয়। করাপশন মানে হচ্ছে এখানকার যে সমস্ত অফিসাররা রয়েছে তারাই সমস্ত টাকা না খেয়ে নেয়। তো ঠিকঠাক টাকা পৌঁছচ্ছে কিনা, ভারতবর্ষে ঠিকঠাক তারা রেভিনিউ কালেক্ট করছে কি করছে না, এই জন্য টাইম টু টাইম তারা কি আনতো, আইন আনতো। আইন, এই আইনের মাধ্যমে এই ইস্ট ইন্ডিয়া কোম্পানির ঠিকঠাক আর কি তারা দেখতো, ব্যবহার দেখতো যে কিভাবে তারা রুল করতো। সেই জন্য কি করেছিল তারা, সনদ আইন আসে। কি নামে? সনদ আইন। আর সনদ আইনগুলো 20 বছরের জন্য ছিল, ঠিক আছে? 20 বছর। তো প্রথম যে সনদ আইনটা ছিল সেটা হচ্ছে তোমার 1793 সাল। 1793, তারপর হচ্ছে কবে আসবে? 1813 সালে আসবে। তারপরে এসেছিল হচ্ছে তোমার 1813 পরে 1833 সাল নাগাদ। তারপর 1833-এর পরে আসে হচ্ছে 1833-এর পরে আসে হচ্ছে 1853 সালে। তো মোট চারখানা সনদ আইন ছিল। আর এই সনদ আইনের মাধ্যমে ইস্ট ইন্ডিয়া কোম্পানির রুলস এন্ড রেগুলেশনসকে টাইম টু টাইম কি করতো, আপগ্রেড করতো, যে এই নিয়ম তোমাকে মানতে হবে, এই নিয়ম তোমাকে আমি আরো আপগ্রেড করে দিলাম। কিছু ক্ষমতা নিয়ে নিত, কিছু ক্ষমতা আবার দিত, ঠিক আছে? কিসের ক্ষেত্রে? বাণিজ্যের ক্ষেত্রে, শাসনের ক্ষেত্রে, ভারতবর্ষে কিভাবে চলবে তুমি, ঠিক আছে? আচ্ছা, গভর্নমেন্টে তাহলে চালাচ্ছে ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে এই আইনগুলোর মাধ্যমে। তো সেই সনদ আইনটাই প্রথম এসেছিল হচ্ছে 1793 সালে, মনে থাকবে? তো এতগুলো কথা
বললাম এই কারণেই যে যাতে মাথায় পুরো স্থির থাকে, মানে ঠিক থাকে যে অ্যাকচুয়ালি কোথা থেকে হচ্ছে ব্যাপারগুলো। এমনি মুখস্থ করলে কি আজকে মনে থাকবে, কালকে ভুলে যাবে। কনসেপ্ট জানা থাকলে কি হয়, আমাদের অনেক দিন পর্যন্ত মনে থাকবে। ঠিক আছে? আচ্ছা, তো সনদাইনের গল্পটা হচ্ছে এইটা। তারপর হচ্ছে 1795 সালে মারাঠা ও নিজামদের মধ্যে একটা যুদ্ধ হচ্ছিল, সেটা খর্দার যুদ্ধ, মনে রেখে দিও। নেক্সট হচ্ছে লর্ড ওয়েলেসলি। লর্ড ওয়েলেসলির সময়টা হচ্ছে 1798 সাল থেকে 1805। তার সময় সব থেকে যে বড় ইম্পর্টেন্ট ঘটনাটা ঘটেছিল সেটা হচ্ছে 1798 সালে অধীনতামূলক মিত্রতা নীতি, যেটা ইংরেজিতে বলা হয় সাবসিডিয়ারি অ্যালায়েন্সেস। ঠিক আছে? এবার দেখো কি হয়, আগে কিন্তু ইন্ডিয়ার কনসেপ্ট কিন্তু ছিল না। এখানে মারাঠা রুল করছে, এখানে তোমার কি বলে নিজাম রুল করছে হায়দ্রাবাদে, নিচে হচ্ছে তোমার একটা জায়গা হচ্ছে তোমার মহীশূররা রুল করছে। তো এবার কি করতো, ভারতবর্ষের দেশীয় রাজারা একে অপরকে আক্রমণ করতো, একে অপরকে সুযোগ পেলে একে অপরকে আক্রমণ করতো। ঠিক আছে? যাতে এই সমস্ত জায়গা হাতিয়ে নেওয়া যায়, তাদের কিছু ট্যাক্স আদায় করা যায়, এই হচ্ছে ব্যাপারটা চলছিল। তো ইংরেজ গভর্নমেন্ট খুব ভালো করে জানতো। আর ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি এরা চাইছিল কি সমগ্র ভারতবর্ষের, শুধু বাংলা, বিহার, উড়িষ্যা নয়, আরো যে সমস্ত রাজ্যগুলো রয়েছে সেগুলো তাদের নিজের আয়ত্তে নিয়ে আসা। তো ডাইরেক্ট যদি আমরা এই মারাঠাকে আক্রমণ করে দিই এবং হচ্ছে আক্রমণ করে হারিয়ে তাদের জায়গাটা নিয়ে নিই, এটা পসিবল ছিল না, কারণ মারাঠারা যথেষ্ট শক্তিশালী ছিল। নিজামকে হারিয়ে এই পুরো জায়গাটা ইংরেজ দখল করেই নিতেই পারতো, কিন্তু তাতে হচ্ছে সৈন্য সামন্ত খরচা হতো, টাকা খরচা হতো, সম্পত্তি অনেক যেত। তার থেকে ভালো চলো এমন একটা ইয়ে করি, আইন বা কূটনীতিক নিয়ম চালু করি, যাতে টাকাও সম্পত্তিও খরচা না হয়, যুদ্ধ করতেও না হয়, গোলাবারুদও খরচা না হয়, এবং হচ্ছে এই যে দেশটা বা এই যে রাজ্যটা ব্রিটিশদের অধীনে চলে আসে। তো সেইখান থেকে কনসেপ্ট আসে হচ্ছে তোমার অধীনতামূলক মিত্রতা নীতি। এবং তাদের ভারতবর্ষীয় যে দেশীয় রাজাদের মধ্যে যে একটা যে বিবাদ, সেই বিবাদকে কাজে লাগিয়েছিল, এবং সেই বিবাদকে কাজে লাগিয়েই এদেরকে কি বললো, কাদের, বিশেষ করে দুর্বল যে সমস্ত রাজতন্ত্রগুলো ছিল, ঠিক আছে, দুর্বল রাজতন্ত্র অন্যান্য শক্তিশালী রাজতন্ত্রের কাছে ভয়ে ভীত হয়ে থাকতো, সন্ত্রস্ত হয়ে থাকতো। তো দুর্বল রাজতন্ত্রগুলোকে বলতো, দেখো তোমরা যখনই তোমাদের উপরে কেউ আক্রমণ করবে বাইরের থেকে, অন্য কোনো শক্তিশালী রাজশক্তি, তোমাদের ভয় পাওয়ার কোনো কাজ নেই, তোমাদের হয়ে ব্রিটিশ আর্মি লড়বে। ঠিক আছে? ব্রিটিশ আর্মি লড়াই করবে। এবার ওই রাজতন্ত্র খুশি হয়ে গেল যে ব্রিটিশ আর্মি লড়াই করবে, আমাদের কোনো টাকা পয়সা লাগবে না, কোনো সময় শ্রম লাগবে না, তা বিশাল ব্যাপার। এবার দেখো ইংরেজরা নিজের স্বার্থ ছাড়া কিন্তু কিছুই করতো না। তখন এখানে ওদের কাছে তিনটে স্বার্থ ছিল। এক নম্বর স্বার্থ হচ্ছে এই রাজ্যগুলোকে, দেশীয় রাজ্যগুলোকে বলতো, দেখো আমরা তোমাদের আর্মি দিয়ে সাহায্য করব, কিন্তু তোমাদের রাজ দরবারে একজন আমাদের কি থাকবে না, অফিসিয়াল থাকবে সব সময়। যখন তোমাদের রাজার রাজপাশে বসবে, তার পাশে একটা ছোট্ট একটা টুল দিয়ে দিও, সেই টুলের উপরে বসে আমাদের প্রতিনিধি বসে থাকবে সবসময়। ঠিক আছে? ব্রিটিশ দূত। তার মানে কি? তার মানে হচ্ছে তাদের রাজতন্ত্রে যা কথাবার্তা, যা কিছু আলোচনা হতো, এই ব্রিটিশ কর্মচারী সেটার উপরে নজর রাখতো, এবং সব খবরাখবর কলকাতাতে ফোর্ট উইলিয়ামে পাঠিয়ে দিত। এক কথা, এই রাজ্যটার ভেতরকার কাহিনী তারা যাতে জানতে পারে, এক। দুই নম্বর হচ্ছে যে ব্রিটিশদের না জানিয়ে অন্য কোনো শক্তির সাথে তোমরা না মিত্রতা করতে পারবে, না শত্রুতা করতে পারবে, যুদ্ধ শুরু করতে পারবে না, এবং কোনো চুক্তিও করতে পারবে না। যদি করতে লাগে তাহলে ব্রিটিশদের কি করতে হবে, অনুমতি নিতে হবে। 3 নম্বর, এটা সব থেকে ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যে এই রাজ্যে যখনই অধীনতামূলক মিত্রতা তুমি স্বাক্ষর করবে, তখন ইংরেজ ব্যতীত বাকি যে সমস্ত ইউরোপিয়ানসরা রয়েছে যারা ট্রেড করছে, তাদেরকে বিতাড়িত করতে হবে। ঠিক আছে? যেমন ফ্রান্সরা ফরাসিরা এসেছিল, ফরাসিদের তাড়িয়ে দিতে হবে। ঠিক আছে? আরো যে সমস্ত রুল করছিল, তার মানে এক কথায় এই তিনটে রুলের মাধ্যমে পুরো রাজ্যটাকে এক কথায় তারা নিজের হাতে বা আয়ত্তে করে নিত। না অন্য পক্ষের সাথে মিত্রতা বা যুদ্ধ করতে পারতো, না হচ্ছে অন্যের যে সমস্ত ট্রেডাররা ছিল সেই ট্রেডারদের এখান থেকে সরিয়ে দিল। ঠিক আছে? তো এইটাই ছিল হচ্ছে অধীনতামূলক, মানে অধীনে চলে যাওয়া ব্রিটিশদের, অধীনতামূলক মিত্রতা নিত, সাবসিডিয়ারি অ্যালায়েন্স, যেটা 1798 সালে প্রথম নিয়েছিল হচ্ছে হায়দ্রাবাদের নিজাম। কে নিয়েছিল? হায়দ্রাবাদের নিজাম নিয়েছিল। ঠিক আছে? আচ্ছা, তার আমলে আরেকটা ঘটনা ঘটেছিল। 1800 সালে ফোর্ট উইলিয়াম কলেজ স্থাপিত হয়। ঠিক আছে? মনে করো 1796, 1700 নয়, তোমার 1696। আচ্ছা, একটু ক্লিয়ার করে দিই, হ্যাঁ, পুরোটা। চলো এবার পরিষ্কার হয়ে গেছে। সময়টা ছিল 1696। এই সময় 1696 ইংরেজদের রাজা উইলিয়ামের নাম অনুসারে কলকাতাতে একটি দুর্গ বানায়। দুর্গ কেন? কারণ তারা প্রথমে তো ট্রেড করতে এসেছিল, তো ট্রেডিং বা বাণিজ্যের জন্য যে সমস্ত পণ্যগুলো, এই পণ্যগুলো কোথায় রাখতো? এই পণ্যগুলো রাখতো হচ্ছে দুর্গের ভেতরে সেফ ভাবে। ঠিক আছে? তো এই পণ্য সেফ করে রাখার জন্য তারা দুর্গ নির্মাণ করেছিল। এই দুর্গটারই নাম দিয়েছিল ফোর্ট উইলিয়াম দুর্গ, মানে হচ্ছে ফোর্ট উইলিয়াম। আর ফোর্টকেই তো দুর্গ বলে, তো ফোর্ট বানানো হয়েছিল, সেটা হচ্ছে 1696 সালে। এই দুর্গটাই পরবর্তীকালে যখন নাকি ব্রিটিশাররা রুলার হয়ে গেল, শাসক হয়ে গেল, তখন আর দুর্গের কোনো প্রয়োজনই পড়লো না। তখন এই ফোর্ট উইলিয়ামের বিল্ডিংটাকে 1800 সালে কলেজ বানিয়ে দেওয়া হয়। তাহলে মনে রাখবে, ফোর্টটা বানানো হয়েছিল 96-তে, আর ওই দুর্গটাই হচ্ছে তোমার বিল্ডিংটাকে কলেজ হিসেবে স্থাপন করা হয়েছিল 1800 সালে। সেই সময়টা ছিল হচ্ছে লর্ড ওয়েলেসলির সময়। ঠিক আছে? কি হতো এই কলেজে? এই কলেজে হতো শিক্ষা। কি শিক্ষা? বাংলা শিক্ষা। কি শিক্ষা হতো? বাংলা শিক্ষা। কেন হঠাৎ করে বাংলা শিক্ষা হতো? তার কারণ দেখো, ভালো করে বুঝবে। এখন তারা বাংলাতে রুল করছে, শাসন করছে। এবার বাংলা তাদের রাজধানী, মানে কলকাতা তাদের রাজধানী, আর কলকাতার মানুষের ভাষা হচ্ছে বাংলা ভাষা। তাহলে কমিউনিকেশনে খুব সমস্যা হচ্ছিল তাদের। তো এই কমিউনিকেশন হয় বাঙালিদের ইংরেজি শিখিয়ে দাও, আর না হলে ইংরেজ যারা আসছে তাদেরকে বাংলা শিখিয়ে দাও। একটা ভাষায় তারা কমিউনিকেট করতে পারে। কিন্তু সব থেকে ইজি কোনটা? ইংরেজরাই বাংলা শিখিনি, কেন বাঙালিদের পক্ষে এখনই ইংরেজি শেখাটা খুবই সমস্যার ব্যাপার হয়ে পড়ে, আর তখন তো আরো ছিল। সেই জন্য ব্রিটিশ অফিসারদের বাংলা শেখানোর জন্য তোমার একটি কলেজ স্থাপন করা হয়, এবং এই কলেজে বাংলা পাঠ্যপুস্তক
লেখানোর জন্য অনেক লেখক এখানে নিযুক্ত করে। তো এর মাধ্যমেও কিন্তু আধুনিক বাংলা সাহিত্যেরও বিকাশ লাভ করে এখান থেকে, ফোর্ট উইলিয়াম কলেজের মাধ্যমে। ঠিক আছে? উইলিয়াম কেরি, তারপর হচ্ছে তোমার আরো যে সমস্ত ছিল যে সেই সময়, রামরা বসু, রাজা রামমোহন রায়, এইখান থেকেই বাংলা সাহিত্যের, আধুনিক বাংলা সাহিত্যের সূচনা ঘটে কিন্তু এক কথায় ফোর্ট উইলিয়াম কলেজের হাত ধরে। ঠিক আছে? একটা জিনিস মনে রাখবে এখান থেকে। তারপরে 1803 সালে তিনি হচ্ছে কলকাতার রাজভবন স্থাপন করে। 1803 সালে কলকাতা রাজভবন, যেটা এখন বর্তমানে আমাদের কি বলে গভর্নর থাকে, যে রাজ্যপালের যে বাসভবন। ঠিক আছে? এরপর আছে জর্জ বার্লো আসে, কিন্তু জর্জ বার্লোর মতো তেমন কিছু ব্যাপার ঘটেনি। ভেলোর মিউটিনি ঘটেছিল 1805 থেকে তিনি 7 অব্দি ছিলেন। নেক্সট হচ্ছে লর্ড মিন্টো ছিলেন। লর্ড মিন্টো দুজন, লর্ড মিন্টো 1 এন্ড 2। লর্ড মিন্টো 1 এটা, ঠিক আছে? 1807 থেকে তিনি 13 পর্যন্ত ছিল। ঠিক আছে? আর 13তে তিনি 13 পর্যন্ত থেকে তার আমলে একটা ইম্পর্টেন্ট ঘটনা, সেটা হচ্ছে তোমার 1809 সালে অমৃতসরের সন্ধি। অমৃতসরের সন্ধি হয় হচ্ছে তোমার রঞ্জিত সিংহ, শিখ রাজার রঞ্জিত সিংহ এবং হচ্ছে লর্ড মিন্টোর ফলে। ঠিক আছে? তাদের দুজনের মধ্যে একটি অমৃতসরে বসে চুক্তি স্বাক্ষর হয় 1809 সালে। তারপরে 1813 সালে চার্টার অ্যাক্ট সেকেন্ড আসে। আমি বলেছিলাম না 20 বছর পর পর আসে। ফার্স্ট একটা ছিল 1793 সাল, তাহলে সেকেন্ডটা হচ্ছে তোমার 1813 সালে আসে। ঠিক আছে? আচ্ছা, নেক্সট হচ্ছে তোমার লর্ড হেস্টিংস। লর্ড হেস্টিংস ছিল 1713, টাইমিং দেখো সব থেকে বেশি, 1813 থেকে 1823, 10 ইয়ার্স, 10 বছর তিনি এখানে রুল করে গেছেন। ঠিক আছে? আচ্ছা, তার সময় ইম্পর্টেন্ট ঘটনাগুলোর মধ্যে একটা হচ্ছে পিন্ডারিদের দমন করে, স্টার মার্ক ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। পিন্ডারি দস্যু ছিল, পিন্ডারি দস্যুদের তোমাদের দেখবো হচ্ছে বাহুবলীতেও দেখানো হয়েছিল পিন্ডারি দস্যুদের, যারা হচ্ছে আক্রমণ করতো। তো পিন্ডারি দস্যুদের দমন করে 1817 সালে। দেন হচ্ছে ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট সব থেকে গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে তোমার 1820 সালে তিনি তার আমলে দক্ষিণ ভারতে ভূমি রাজস্ব ব্যবস্থা, রায়তবাড়ি সিস্টেম চালু করে। আর এটা যে চালু করেছিল মুনরো টমাস মুনরো এটা। ঠিক আছে? টমাস মুনরো তার আমলে দক্ষিণ ভারতে, মানে মাদ্রাজ, দক্ষিণ ভারত মাদ্রাজ প্রভিন্সে এটি শুরু করেছিল। তারপরে তার সময় ভাইয়াচারি ব্যবস্থা চালু করে, কোথায় না পাঞ্জাবে ভাইয়াচারি বন্দোবস্ত। ওকে? তার সময় প্রথম নেপালের যুদ্ধ হয়েছে, নেপালের সাথে যুদ্ধ হয় এবং নেপালদের সাথে একটি চুক্তি হয়। চুক্তিটা কি ছিল নেপালদের সাথে, সেই চুক্তিটা যদি বলো আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানিও। ঠিক আছে? কমেন্ট বক্সে জানিও। নেক্সট, লর্ড আমহার্স্ট ছিল 1823 থেকে 1828 পর্যন্ত। ঠিক আছে? 1823 থেকে 1828 পর্যন্ত তার সময় ছিল। এবং যেমন নেপালের যুদ্ধ হয় হচ্ছে হেস্টিংসের সময়, লর্ড হেস্টিংসের সময়, ওয়ারেন নয় কিন্তু, লর্ড হেস্টিংস আলাদা লোক। ঠিক আছে? আর 1824 সালে আমহার্স্টের সময়ই ব্রহ্মদেশের সাথে প্রথম যুদ্ধ হয়। ব্রহ্মদেশের সাথে মোট 3টে যুদ্ধ হয়েছিল, তার মধ্যে ফার্স্টেরটা হয়েছিল আমহার্স্টের সময়, এবং ব্রহ্মদেশ হেরে যায়। হেরে গিয়ে ইংরেজদের সাথে বাধ্য হয় ইয়ান দাবু সন্ধি করতে 1826 সাল। 1826 সালে তিনি ইয়ান দাবু সন্ধি করেছিলেন এই সময়। দেন প্রথম সংস্কৃত কলেজ, সেকেন্ড সংস্কৃত কলেজ 1824 সালে, সংস্কৃত কলেজ কোথায় না কলকাতাতে স্থাপিত হয়, কলকাতাতে। আর প্রথমটা ছিল বেনারসে। বেনারস পড়ালাম একটুখানি, বেনারসের জোনাথন ডানকান। আর সংস্কৃত কলেজ স্থাপিত হয়েছিল কলকাতাতে 1824 সাল। নেক্সট, আচ্ছা সরি, শেষ হয়ে গেছে এখানে। তো থ্যাংক ইউ ভেরি মাচ। আজকের ভিডিও এই পর্যন্তই। তার কারণ আমি এতটা রেখেছি, একটাই কারণ, সেটা হচ্ছে তোমার এরপরে আসবে হচ্ছে লর্ড বেন্টিং এর সময় থেকে আরেকটা রুলস আসবে। কি আসবে না 1833 সনদাইন। এই সনদাইনের মাধ্যমে পরিবর্তন করে দেবে, বেঙ্গলের গভর্নরকে ভারতের গভর্নর জেনারেল করে দেওয়া হবে। তো এই জন্য বেন্টিং থেকে আবার দ্বিতীয় পর্ব, সেকেন্ড পার্ট আমরা চালু করবো। ঠিক আছে? তো যদি ভালো লাগে একটি লাইক করে দিও। আমি যতটা পেরেছি ডিটেল বলেছি, আর ভিডিও বড় হয়ে গেছে ঠিকই, কিন্তু তুমি কিন্তু অনেক কিছু জানতে পেরেছো। ঠিক আছে? অনেক কিছু জানতে পেরেছো, কনসেপ্টও জানতে পেরেছো। আর আমার উদ্দেশ্যই হচ্ছে শুধুমাত্র প্রশ্ন উত্তর কেন, শুধু কনসেপ্টও তোমাদের সাথে শেয়ার করা। তো দেখতে থাকো অথর্ব ক্র্যাক কম্পিটিশন। দেখা হচ্ছে খুব শিগগিরই। ধন্যবাদ।